ভারতীয় সংবিধান প্রায় শেষের মুখে। আমরা ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টায় আছি। পার্ট নম্বর 19 এবং প্রায় শেষ হয়ে এলো। এখন আমাদের কোশ্চেন নম্বর কতই চলছে? এখন কোশ্চেন নম্বর 551। এভাবে আমরা 700 থেকেও বেশি ওয়ান লাইনার কোশ্চেন পড়ে ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলোই আলোচনা হবে এখানে, কোনো এক্সট্রা ফালতু কথা নয়। তো যদি কুইক রিভিশন করে নিতে চাইছো ভারতীয় সংবিধানকে, তাহলে এই ভিডিও পুরোপুরি তোমার জন্য। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে আজকের ভিডিও? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোনীত হতে গেলে কি কি কন্ডিশন মানতে হবে? ভারতীয় নাগরিক হতে হবে প্রথমে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চাইছো তুমি, তোমাকে হতে হবে ভারতীয় নাগরিক। 2, 5 বছর হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের বিচারপতি হিসাবে তোমাকে 5 বছর বিচারপতিত্বের কাজ করে থাকতে হবে, অথবা 10 বছর ওকালতি করতে হবে, অ্যাডভোকেটের কাজ। ঠিক আছে, যে কোনো একটা। রাষ্ট্রপতির মতে বিশেষ আইনজ্ঞ হতে হবে। 3 নম্বর বিষয়, রাষ্ট্রপতির মতে বিশেষ আইনজ্ঞ হতে হবে। তোমার মধ্যে সেই বিশেষ কোয়ালিটি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হতে পারো। সেকেন্ড কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্মরত থাকতে পারেন। কতদিন তিনি কাজ করতে পারবেন? না 65 বছর বয়স পর্যন্ত তিনি কাজ করতে পারবেন। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করা হয়েছে কি? না, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে কিন্তু পদচ্যুত করা হয়নি। নাম্বারটা হচ্ছে 0। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার ডিউটি পালন করতে পারবেন 65-র বেশি হওয়া মানে তিনি আর প্রধান বিচারপতি থাকতে পারবেন না, রিটায়ার করতে হবে। রাষ্ট্রপতি যদি আইনগত প্রশ্নে সুপ্রিম কোর্টকে কোনো বিষয়ে পরামর্শ দিতে বলেন, তবে সুপ্রিম কোর্ট সেই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করতে বাধ্য থাকবেন। তাহলে চাইবে কে? রাষ্ট্রপতি। কার কাছে? না সুপ্রিম কোর্টে কোনো বিষয় সম্পর্কে। তাহলে সুপ্রিম কোর্টকে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইল, আইনগত প্রশ্ন, কোনো আইনের ব্যাপারে জানতে চাইল, তাহলে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট অবশ্যই পরামর্শ দান করতে বাধ্য থাকবেন। সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? 28 জানুয়ারি 1950 সাল। তাহলে 1950 সালে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি বলতে কার? না সুপ্রিম কোর্টের হরিলাল জে কানিয়া। অ্যান্সার কি? হরিলাল জে কানিয়া। প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের? না মোহাম্মদ হিদায়তুল্লাহ। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলিম হিসাবে প্রথম কে হন? মোহাম্মদ হিদায়তুল্লাহ। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী কাকে বলা হয়? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকারী হলেন সুপ্রিম কোর্ট। আচ্ছা, রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়কে? রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় কিন্তু হাইকোর্ট, আর সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের মধ্যে। এবারে যদি প্রশ্ন করে যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট 1 নম্বরে, তারপরে আসছে হাইকোর্ট। তাহলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ন্যায়ালয় যদি বলা হয় সেটা হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি, কিন্তু একটা সত্যি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তিনি আলোচনা করবেন এবং ওই রাজ্যে, যে রাজ্যে হাইকোর্টের বিচারপতিকে তিনি নিয়োগ করছেন, ওই রাজ্যের রাজ্যপালের সঙ্গে কথা বলবেন। তাহলে ওই রাজ্যের রাজ্যপাল, যে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি নিয়োগ করছেন, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই দুজনের সঙ্গে তিনি কথা বলবেন, দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। অবশেষে নিয়োগ করছেন, নিয়োগপত্র দিচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু পরামর্শ নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ওই রাজ্যের রাজ্যপালের সঙ্গে। হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন কে? অন্যান্য বিচারপতিদের, হাইকোর্টে তো প্রধান বিচারপতি হয়ে গেল, অন্যান্য বিচারপতিকে নিয়োগ করবে সেটাও রাষ্ট্রপতি, তবে হাইকোর্টের প্রধান বিচারপতি তো নিয়োগ হয়ে গেল, তার সঙ্গে এবারে আলোচনা করবে, দিয়ে দুজনে মিলে কি করবে? না হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবে। হাইকোর্টের সকল বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান। এবারে হাইকোর্টে যতজন বিচারপতি আছে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের যিনি প্রধান, তিনি হলেন রাজ্যপাল। এখানে কিন্তু রাষ্ট্রপতি আসছেন না। হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 62 বছর, অর্থাৎ 62 বছর বয়স পর্যন্ত তিনি
বিচারপতিত্বের কাজ করতে পারবেন। প্রধান বিচারপতি তারও কিন্তু বয়স সেই 62 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম তিনি 62 বছর বয়স পর্যন্ত বিচারপতি হিসেবে থাকতে পারবেন। হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করেন কি? হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপসারণ করবেন কে? রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি তো তিনি অপসারণ করবেন ঠিক কথা, কিন্তু প্রথমে পার্লামেন্টে ভোট হয়ে যাবে। পার্লামেন্টে যতজন উপস্থিত থাকবেন সেই উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 মানে 66% মানুষকে, সদস্যকে সমর্থন করতে হবে কোনো বিচারপতির বিরুদ্ধে। যদি বলেন তারা যে হ্যাঁ অপসারণ করা যাবে, অর্থাৎ ভোটে যদি জিতে যায় তখনই অপসারণ করা যাবে। হাইকোর্টের বিচারপতিকে করবেন কে? রাষ্ট্রপতি। কার নামে হবে? রাষ্ট্রপতি নামে। কিন্তু পার্লামেন্টে তার আগে ভোট হয়ে গেছে, 66% সমর্থন দেওয়া হয়ে গেছে যে এই বিচারপতিকে অপসারণ করতে হবে। তখনই রাষ্ট্রপতি ডেকে বলছেন, ফোন করে বলছেন যে আসুন আসুন, আপনার নামে একটা কমপ্লেন আছে, আপনাকে বহিষ্কার করা হলো। কেন কি? পার্লামেন্ট বা সংসদ আপনাকে বহিষ্কার করে দিয়েছে ভোটাভুটির দ্বারা। কত ভোটাভুটির দ্বারা? না, 2/3 মানে প্রায় 66%। ওকে। কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? এখন কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা হয় 1862 সালে। তারিখ হচ্ছে 1 জুলাই। যেহেতু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তাই তারিখটাও জেনে রাখবো, 1 জুলাই। আর মুম্বাইতে সেটাও 1862, আর মাদ্রাজে 1862। তাহলে তিনটে মেন হাইকোর্ট আমরা জেনে নিলাম, কলকাতা হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট। 1862 সালে তিনটাই প্রতিষ্ঠা হয়েছে, আর 1 জুলাই হয়েছে কলকাতা। নির্দিষ্ট ডেটটা আমরা জেনে নিলাম, যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচারাধীন হাইকোর্ট হলো। এখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোনটা? সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের মধ্যেই পড়ছে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষ যদি হাইকোর্টে যেতে চায় তাহলে আসতে হবে কলকাতা হাইকোর্টে। গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি যে হাইকোর্টের আওতায় পড়ে, এগুলোও কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলো কোন হাইকোর্টের আন্ডারে পড়ে? তার পাশাপাশি কি আছে? মুম্বাই হাইকোর্ট। তাহলে মুম্বাই হাইকোর্টের আন্ডারে পড়বে। তামিলনাড়ু ও পুডুচেরি মিলে কোন হাইকোর্টের আন্ডারে পড়ছে? মাদ্রাজ হাইকোর্ট। চণ্ডীগড়, এটা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মধ্যে পড়ছে। লাক্ষাদ্বীপ কেরালা হাইকোর্টের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এগুলো সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো জেনে নিলাম। নেক্সট কোশ্চেন আছে, নির্বাচন কমিশন গঠিত হয় কবে? সংবিধান চালু হওয়ার ঠিক একদিন আগে, 1950 সালের 25শে জানুয়ারি। মনে রাখা যাতে সুবিধা হয় সেজন্য বলে দিলাম, সংবিধান চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950। সংবিধান কার্যকরী হয় তার ঠিক একদিন আগে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন একটি আধা সাংবিধানিক ও স্বয়ংশাসিত সংস্থা। এটা আধা সাংবিধানিক এবং স্বয়ংশাসিত সংস্থা, মানে এর উপরে কারো প্রভাব নেই। নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনারদের, এখানে নির্বাচন কমিশন বলতে মুখ্য নির্বাচন কমিশন। তাহলে মুখ্য নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে? তিনি হলেন রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের কার্যকালের মেয়াদ, মুখ্য নির্বাচন কমিশন হোক বা অন্যান্য নির্বাচন কমিশনার হোক, তাদের কার্যকালের মেয়াদ 6 বছর। কিন্তু 65 বছর যদি আগে তাদের বয়স হয়ে যায়, 6 বছরের আগেই, অর্থাৎ তারা 5 বছর চাকরি করার পরেই বয়স হয়ে গেল 65, যেটা আগে আসবে সেখানেই রিটায়ার। অর্থাৎ কার্যকালের মেয়াদ কতদিন? না, যদি কম বয়স হয় তাহলে 6 বছর, কিন্তু যদি 65 বছর বয়স হয়ে যায় তারপরে আর করতে পারবেন না। তাহলে 6 বছর অথবা 65 বছর, দুটোই মনে রাখতে হবে। তাদের পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারকদের সমতুল্য। তাহলে এই যে কমিশনার আছে, ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশনার যাদেরকে বলা হচ্ছে, তাদের পদমর্যাদা, তাদের মর্যাদা সুপ্রিম কোর্টের বিচারকদের সমতুল্য। সুপ্রিম কোর্টের বিচারকদের যতটা সম্মান দেওয়া হয়, যতটা পদমর্যাদা, নির্বাচন কমিশনারদের পদমর্যাদাও সেম। নির্বাচন কমিশনারকে অপসারিত করতে পারেন কে? নিয়োগ করেছিলেন কে? রাষ্ট্রপতি। অপসারণও করবেন রাষ্ট্রপতি। তবে একটা কন্ডিশন, সংসদের অনুমতি লাগবে, পার্লামেন্টের অনুমতি লাগবে। মুখ্য নির্বাচন কমিশনার, প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন।
ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার, চিফ CHIEF, চিফ প্রধান, মুখ্য, তিনি হলেন সুকুমার সেন। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন তার কাজটা কি সেটা এখন জানবো। ভোটার তালিকা প্রণয়ন করা, ভোটার তালিকা তৈরি করা, সংশোধন করা, এগুলো তার কাজ। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন করা, এগুলোও তার কাজ। সংসদ ও বিধানসভা নির্বাচনের তদারকি পরিচালনা, ইয়েস। কেন্দ্রীয় ও রাজ্য আইনসভাগুলোতে নির্বাচনের তারিখ ঠিক করা, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ঠিক করা এবং প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ, এগুলো সব নির্বাচন কমিশন করে থাকে। ভোট গণনা কি করে থাকে? নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণা কি করে? নির্বাচন কমিশন। দল, প্রার্থী, ভোটদাতা, নির্বাচন কর্মীদের জন্য আচরণবিধি তৈরি করা, এগুলো সব করেন নির্বাচন কমিশন। নির্বাচকদের পরিচয়পত্র প্রদান, সেটাও করেন নির্বাচন কমিশন। এগুলো সব হয়ে গেল নির্বাচন কমিশনের কাজ। মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হলে কি করতে হবে? উপায় কি? না, পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত থাকতে হবে, রাজ্যসভা লোকসভা উভয়কক্ষকে উপস্থিত থাকতে হবে। 2, ভোটদানকারী সদস্য যতজন উপস্থিত থাকলো, সেই ভোটদানকারী সদস্য তারা যারা ভোট দিল তার 1/3 সমর্থন দরকার, 1/3 সাপোর্ট হলেই কি হবে? মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যেতে পারে। 1/3 মানে কি? 1/3 মানে প্রায় 33%। পার্লামেন্টের উভয় কক্ষ মানে লোকসভা রাজ্যসভা উভয় কক্ষকে উপস্থিত থাকতে হবে, ভোটাভুটি চালু করতে হবে। ভোটদানকারী যতজন সদস্য আর মাত্র 33% ভোট লাগবে মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করার জন্য। আজকের ক্লাস এখানে শেষ। ভারতীয় সংবিধানকে আমরা জানছি এভাবে, পুরো সংবিধান শেষ করার চেষ্টা করছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।